হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা আলোচনা করব সমাস নিয়ে, বাংলা ব্যাকরণে, যেটা আগের দিন বলেছিলাম আমি যে সমাস এবং অব্যয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করি সমাস বিষয়ে। এই সময় বিষয়টা নিয়ে কিন্তু অহেতুক অনেকেই অত্যন্ত টেনশনে থাকেন যে এটা তো বিশাল জটিল জিনিস, কিন্তু একদম জটিল নয়, সোজা জিনিস আছে। শুধুমাত্র একটা যে ফিনিশিং লাইন যে একটা পালিশ থাকে না, যেমন যে কোনো জিনিসের একটা এন্ডিংয়ে ফিনিশিং পালিশ থাকে, সেই ফিনিশিং পালিশটা কেউ হয়তো সমাসে করে না, তাই তো সমাজটা অনেকে জটিল মনে হয়। সমাজটা একদম সোজা জিনিস, এবং আমরা এখান থেকে জানবো এক্সাম ওরিয়েন্টেডভাবে কী রকমের কী প্রশ্ন এখান থেকে আসতে পারে। দেখুন, ফার্স্ট অফ অল, সমাস কি জিনিস, কয় প্রকার আছে, প্রত্যেকটা প্রকার সমাসের মানে বক্তব্য কী, সেই জিনিসগুলো সম্পর্কে একটা মানে ডিটেলস একটা কনসেপ্ট বা একটা ধারণা কিন্তু থাকা দরকার। কারণ পরীক্ষার সময় যে প্রশ্ন আসবে, সেই প্রশ্ন কিন্তু অনেক সময় সরাসরি ওই থিওরিটিক্যাল যে দিকটা আছে, প্রশ্নের দিকটা, যেমন বলুন যে সমাস কাকে বলে, বা হয়তো বললো দ্বন্দ্ব সমাসের কোন জিনিসটা প্রাধান্য পায়, এই রকমের জিনিসগুলো দেবে। অর্থাৎ উদাহরণ থেকে না দিয়ে ডিরেক্টলি হয়তো থিওরিটিক্যাল দিকটা তুলে দিতে পারে। তাই আপনাকে একটা সম্যক ধারণা কিন্তু রাখতে হবে। ওকে, এবং সম্যক ধারণা রাখতে হবে তার মানে এই নয় যে আমরা উদাহরণটাও কিন্তু বাদ দিয়ে দেবো। না, সেটা বাদ দিলে হবে না, আমাদের উদাহরণটাকেও কিন্তু ঠিকঠাকভাবে ফলো করতে হবে। কারণ উদাহরণ থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন অনেক সময় আসবে, হয়তো একটা একটা কোনো পাঠ্যাংশ থেকে। ন্যাচারালি বাংলাতে 30 নম্বরতে দুটো ভাগ, পর্ষদের যে সিলেবাসের অনুযায়ী 15 নম্বর সাবজেক্টিভ, 15 নম্বর প্যাডাগজি। এই যে সাবজেক্টিভ 15 নম্বর আছে, সেখান থেকে প্রায় আপনারা 9টা কোশ্চেন পাবেন টেক্সট থেকে। বাকি যে 6টা কোশ্চেন, এই 6টা কোশ্চেন গ্রামার রিলেটেড হবে। এবং এই যে বাকি 15টা যে প্যাডাগজির কোশ্চেন আছে, সেই প্যাডাগজির কোশ্চেন থেকে যে দু একটা গ্রামার এন্ট্রি করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ 15টা প্যাডাগজির মধ্যে কিন্তু গ্রামারও দু একটা অংশ দিয়ে দিতে পারে, কিন্তু সেগুলো হয়তো থিওরিটিক্যাল বিষয়ও হতে পারে। কেমন? ক্লিয়ার? ততই আমাদেরকে সমস্ত দিক থেকেই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এখানে বলে রাখি, এই যে এখানে এই যে 9 নাম্বারটা আছে, এই নম্বরটা 9 নাম্বার তোলা কিন্তু একদম সোজা, কিন্তু যেহেতু টেক্সট বেস কোশ্চেন হবে, সেগুলো আপনারা দেখে দেখে আনসার পেয়ে যাবেন কিন্তু। কেমন? তো চলুন আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে জেনে রাখি সমাস কাকে বলি আমরা। না, সমাস কি না দুই বা ততোধিক অর্থযুক্ত পদের এক পদে মিলিত হওয়াকে আমরা বলে থাকি সমাস। দুই বা ততোধিক অর্থযুক্ত পদে যখন একটা পদে মিলিত হয়, তাকে আমরা বলে থাকি সমাস। যেমন একটা এক্সাম্পল ধরুন, কী আছে, মহান যে জন, তাকে আমরা মহাজন বলি। ক্লিয়ার? এখানে মহাজন অর্থে আমরা কি জানি সকলে, যে একটা গ্রামের যার কাছ থেকে সাধারণত টাকা ধার পাওয়া যায়, সেটাকে আমরা মহাজন বলে থাকি তো, নাকি? কিন্তু মহান যে জন, এখানে কিন্তু তার অর্থটা আলাদা করতে বলা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দেখবেন যে যে জিনিসটা বলা হবে, ক্লিয়ার, এবং যেটা আমরা পাবো এই 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 ডান সাইডে, সমান চিহ্নের পর ডান সাইডে, তাদের মধ্যে অনেক সময় অর্থের পার্থক্য থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কেমন? তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি ধীরে ধীরে। তো এখানে এই যে মাফ করবেন, তো এখানে আমরা এই জিনিসটা উদাহরণটা শুধুমাত্র নিয়েছি যে কিছুগুলো সমাসের কিছুগুলো বেসিক স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। দেখুন, প্রথমে আছে সমস্ত পদ। এই যে মহাজন যেটা পাবো একবারে, সেটাকে বলা হয় সমস্ত পদ। আর সমস্যমান কাকে বলবো? সমস্যমান হচ্ছে এই যে সমস্ত যে পদটা আছে, এই সমস্ত পদটা দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে মহা এবং একটা হচ্ছে জন, মহাজন। তাই সমস্যমান পদের দুটো পদ, একটা মহা এবং একটা জন কিন্তু। ওকে, দেখো, পূর্ব পদ হচ্ছে মহা এবং পরপদ হচ্ছে জন। ক্লিয়ার জিনিস হচ্ছে? এই যে অংশটা আছে এখানে, মহান যে জন, সেটা হচ্ছে কিন্তু ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অনেক সময় প্রশ্ন এভাবে আসতে পারে যে ব্যাস বাক্যের অপর নাম কি, বা ব্যাস বাক্যকে আমরা অপর কি নামে জানি। না, বিগ্রহ বাক্য নামও জানি কিন্তু, সেটা হচ্ছে মহান যে জন। ক্লিয়ার জিনিসটা হচ্ছে? তো এগুলো হচ্ছে সমাসের মানে যে মূল যে গাঠা, টোটাল যে সমাসের স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কোন পদটাকে আমরা কি বলবো না বলবো, তাদের কিন্তু অর্থ। এরপর বলে রাখি, এই পূর্বপদ এবং উত্তরপদ নিয়ে অনেক সময় কনফিউশন হয়। যেহেতু এই পূর্বপদটা এই অংশের মানে অংশটার মানে সমস্যমান পদটা ব্যাস বাক্য থেকে আসে, তাই অনেক সময় এখান থেকেও পূর্বপদ উত্তরপদ আমরা পেয়ে যেতে পারি কিন্তু, যে কোনটা আগে আছে কোনটা পরে আছে, সে পূর্বপদ উত্তরপদও আমরা পেয়ে যেতে পারি কিন্তু যখন অর্থ প্রাধান্য পাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সমস্ত যে পদ, সমস্ত পদ মানে সমাসের পরে যে পদটা হয়েছে সমস্ত পদ, তার উপর কিন্তু আমরা ফোকাস করব। ক্লিয়ার জিনিসটা হয়েছে? এরপর দেখুন, সমাসের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি। দেখুন, বাংলা ব্যাকরণটা কিন্তু অনেকটাই সংস্কৃত ব্যাকরণ থেকে তো এসেছে। সংস্কৃত ব্যাকরণের বেশিরভাগ নিয়মকানুনই কিন্তু বাংলা ব্যাকরণে আছে কিন্তু। ক্লিয়ার? তার সাথে কিছু বাংলা ব্যাকরণের নিজস্বতাও কিছু আছে। যেমন সংস্কৃতে সমাস হয় সাধারণত 4 প্রকার হয়ে থাকে: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। ক্লিয়ার জিনিস হয়েছে? এই 4টা হচ্ছে সংস্কৃতের সমাস। কিন্তু বাংলায় সমাস হচ্ছে মোটামুটি 6 প্রকার কিন্তু। যেমন দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমান, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি এবং হচ্ছে অব্যয়ীভাব। ক্লিয়ার জিনিস হয়েছে? তো এগুলো হচ্ছে বাংলায় সমাস, মোটামুটি 6 প্রকার কিন্তু বাংলায় সমাস বলা হয়। এরপর অনেক সময় নিমিত্ত সমাস একটা পাওয়া যায়, বাক্যাশ্রয়ী সমাস আলাদা পাওয়া যায়, সেগুলো আলাদা জিনিস, কিন্তু মূলত 6 ভাগে ভাগ করা হয় বাংলার সমাজকে। প্রতিটা সমাজকে আমরা এবার আলোচনা করে দেখুন। প্রথমে হচ্ছে কি দ্বন্দ্ব সমাস।
দ্বন্দ্ব সমাসে আমরা কি বলবো না, যে সমাসে পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদের অর্থই যখন প্রধান রূপে প্রতীয়মান হয় তখন তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো কিন্তু, অর্থাৎ পূর্বপদ উত্তরপদ দুটোরই অর্থ কিন্তু প্রাধান্য পাবে সমস্ত পদে। যেমন দেখুন কি আছে, যেমন উদাহরণ দেখুন, পিতা ও মাতা একসাথে আমরা কি বলবো, পিতা মাতা। পিতা মাতা বললে কি একজনকে বোঝায় না, পিতাকেও বোঝায় এবং মাতাকে, উভয় ব্যক্তিকেই বোঝায়। তাই পিতা মাতা এখানে পূর্বপদ উত্তরপদ দুজনেরই মানে মানে অর্থটা প্রাধান্য পেয়েছে। ঠিক কীভাবে পাহাড় ও পর্বত, কি হয়েছে তখন, পাহাড় পর্বত। পাহাড় পর্বত বলতে কিন্তু পাহাড়কেও বোঝায় আবার পর্বতকেও বোঝায়, একসাথে আমরা পাহাড় পর্বত শব্দটা ব্যবহার করে থাকি নাকি। অর্থাৎ এক্ষেত্রে দেখুন পূর্বপদ উত্তরপদ দুজনেরই অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে, তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলছি। ক্লিয়ার? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন হয়তো একটা একটা ছন্দ পাবেন আপনি, কারণ সেহেতু শব্দগুলো শুনে শুনে বাংলা ব্যাকরণ তো আমরা ছোটো থেকে শব্দ শুনে এসেছি, তাই শব্দগুলো নিয়ে আপনারা একটা ছন্দ পাবেন কিন্তু। যেমন দেখুন ভাই বোন, ভাই ও বোন হবে। এদের ক্ষেত্রে মজার জিনিস হচ্ছে দ্বন্দ্ব সমাসের যে ব্যাস বাক্যটা করা খুব সোজা, দুটোর মাঝখানে ও দিলেই হয়ে যায় ব্যাস বাক্যটা নাকি। যেমন ভাই ও বোন, কী হবে, ভাই ও বোন। দিন রাত, দিন ও রাত। গুরু শিষ্য, গুরু ও শিষ্য। লতা পাতা, লতা ও পাতা। সেইভাবে পণ্ডিত মূর্খ, পণ্ডিত ও মূর্খ। এইভাবে প্রতিটা জিনিস কিন্তু আমরা পাবো কিন্তু। এটা ওটা, যাওয়া আসা, দেখাশোনা, লজ্জা সরম, আইন কানুন, চলাফেরা, অহিনকুল, ধনী দরিদ্র, গল্পগুজব, তুমি আমি, আছে না, এগুলো সবই আমরা পাবো কিন্তু। এগুলো সবই হবে কিন্তু দ্বন্দ্ব সমাস। এরপর দ্বন্দ্ব সমাসেরও কিছু ভাগ আছে। কীরকম ভাগ আছে, যেমন সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব বলতে কি বুঝবো আমরা, না যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ একই অর্থ প্রকাশ করে। একটু আগে যেমন আমরা পিতামাতা পেলাম, পিতামাতা বলতে দুটো আলাদা লিঙ্গকে বোঝালো, পাহাড় পর্বত বলতে দুটো আলাদা জিনিসকে বোঝালো, তো পাহাড় আলাদা পর্বত আলাদা, দুটো আলাদা জিনিসকে বোঝালো। কিন্তু সমার্থক দ্বন্দ্বে কী হবে, পূর্বপদ এবং উত্তর যে পরপদ আছে তারা কিন্তু একই রকমের অর্থ প্রকাশ করবে, তখন সেই দ্বন্দ্বটাকে আমরা সমার্থক দ্বন্দ্ব বলবো কিন্তু। যেমন চিঠি ও পত্র, চিঠি বললেও যা বোঝায়, পত্র বললেও সে একই বোঝায় জিনিসকেই, তাই চিঠি ও পত্র তখন কী হয়, চিঠিপত্র। জন্তু ও জানোয়ার একসাথে কী হয়, জন্তু জানোয়ার, একই জিনিসকে বোঝায়। হাট ও বাজার একসাথে বললে কী হয়, হাট বাজার। ঠিক সেভাবে লজ্জা ও সরম কী হয়, লজ্জা সরম। আইন ও কানুন একসাথে হয়, আইন কানুন। এগুলোকে আপনি যদি দেখেন পূর্বপদ পরপদ দুজনেই অর্থ কিন্তু একই রকমের বোঝাবে। যেমন আইন কানুন, আইন বলতেও যা বোঝায়, কানুন বলতেও সে একই জিনিস বোঝায়। যেমন লজ্জা সরম, লজ্জা বলতেও আমরা যে জিনিসটাকে বুঝি, কিন্তু সরম বললেও কিন্তু সেই একই অর্থকে প্রকাশ করছে। অর্থাৎ তারা কিন্তু একই অর্থ যখন প্রকাশ করবে, দুটো পদ পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ একই অর্থ যখন প্রকাশ করবে, তখন আমরা সেই দ্বন্দ্বটাকে সমার্থক দ্বন্দ্ব বলবো। আপনাকে সিম্পলি বলবে কি, কোনো একটা জায়গায় হয়তো থাকবে জন্তু বা জন্তু জানোয়ার বা লজ্জাশ্রম থাকলো, বলবে এই যে এই সমাসটি কী ধরনের সমাস, তখন আপনাকে শুধু দ্বন্দ্ব সমাস বলবে না, হয়তো একটা জায়গায় দ্বন্দ্ব সমাস দিল, একটা জায়গায় অপশন দিল সমার্থক দ্বন্দ্ব, তখন কিন্তু সঠিক উত্তর হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। অর্থাৎ আপনাকে সেই দিক থেকেও কিন্তু খেয়াল থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনাকে হয়তো দিল যে হাটে বাজারে, যেমন হাট বাজার দিয়ে দিল আপনাকে, এগুলো হাট বাজার কী ধরনের সমাস, অপশান এতে দিল আপনার দ্বন্দ্ব সমাস, অপশান বিতে দিল হয়তো বহুব্রীহি সমাস, আর অপশান সিতে দিল আপনার সমার্থক দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস, আর অপশান ডিতে দিলে হয়তো কর্মধারায় সমাস দিয়ে দিল। তখন আপনি কী ভাববেন যে হাট ও বাজার, তাহলে তো দ্বন্দ্ব সমাসটা সঠিক হবে। অনেক অপশান করলেন দ্বন্দ্ব সমাস অপশান এ, আবার কেউ করলো অপশান সি সমার্থক দ্বন্দ্ব। সঠিক উত্তর হবে কিন্তু সমার্থক দ্বন্দ্ব, কারণ হাট বাজার বলতে তো একই জিনিসকে বোঝাচ্ছে কিন্তু। তাই যদি তাদের সমাসের মধ্যে যদি বিভেদটা দিয়ে দেয়, তখন কিন্তু বিভেদটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কিন্তু। জিনিসটা হচ্ছে এটা হচ্ছে, মানে এইভাবে আপনাকে তৈরি থাকতে হবে। এখন প্রশ্ন বলবেন আপনি যে এত কম সময়ে এতগুলো ইনফরমেশন, একে তো আরও 4টা সাবজেক্ট আছে তাদের ইনফরমেশন, সমাজের এই নতুনভাবে আমরা কী করে আমরা এতগুলো জিনিস মনে থাকবো। আমি তো আগেই বলেছি মুখস্থ করবেন না, বারবার পড়ুন, বারবার পড়লে আপনার একটা কনসেপ্ট জেনারেট হবে অটোমেটিক কিন্তু। হিউম্যান ব্রেন অত্যন্ত শক্তিশালী একটা যন্ত্র, সে কিন্তু যখন কনসেপ্টে জেনারেট হবে, সে কিন্তু বেসিক আইডিয়াটা সে মানে যতটুকু দরকার ততটাই সে কিন্তু স্টোর করে রাখবে কিন্তু, বাকি জিনিসগুলো সে অটোমেটিক মানে ফেলে দেবে কিন্তু। হিউম্যান ব্রেনের বৈশিষ্ট্য এটাই। সেটার জন্য কী করতে হবে, তার জন্য কিন্তু আপনাকে বারবার পড়তে হবে। আপনি বারবার পড়ুন, বারবার পড়লে জিনিসটা সম্পর্কে একটা ধারণা কনসেপ্ট যেন হয়, তখন অটোমেটিক বাকি জিনিসগুলো শব্দগুলো দেখলে আমি বুঝে যাবেন আপনি যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই জিনিস হয়েছে। এরপর দেখুন আছেন কি, এরপর হচ্ছে বিপরীতার্থক সমার দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলতে কী বোঝায় না, যে সমাসে আমরা পূর্বপদ এবং পরপদের অর্থ প্রধান হবে, অর্থাৎ দ্বন্দ্ব সমাস হবে, কিন্তু সেটা বিপরীতধর্মী হবে কিন্তু। অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং উত্তরপদের অর্থগুলো কিন্তু বিপরীতধর্মী অর্থ হবে, তাদেরকে আমরা বলবো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। যেমন একটা উদাহরণ দেখুন এখানে আছে, দেনা পাওনা। দেনা পাওনার ব্যাস বাক্যটা কী হবে, দেনা ও পাওনা। এখানে দেখুন দেনা এবং পাওনা দুটো আলাদা জিনিসকে বোঝাচ্ছে। দেনা মানে কি, আমার দেনা আছে মানে কি কারো কাছে আপনি ঋণী আছেন। পাওনা আছে মানে কি, মানে মানে আমি কারো কাছ থেকে পাবো কোনো জিনিস, দুটো আলাদা জিনিস বোঝাচ্ছে না। ক্লিয়ার? তার দেনা পাওনা এটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। ঠিক একইভাবে পাপ পুণ্য, অর্থাৎ আপনি দেখেই বুঝতে পারবেন যে যে সমাসের যে সমস্যমান যে সমস্ত পদটা, সেই সমস্ত পদটা কিন্তু আপনার সমস্ত পদের মধ্যে দুটো বিপরীত জিনিস নোটিশ যদি থাকে, তখনই আপনি কিন্তু সেটা পাবেন যে এটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হবে। যেমন পাপ পুণ্য, ধনী দরিদ্র, রাজা প্রজা, অহিনকুল, এগুলো তো সমস্ত বিপরীত বিপরীত জিনিস আছে।
ঠিক আছে না, তো এগুলো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হবে কিন্তু। নেক্সট আমরা দেখছি কি বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাসে কি হবে না, তিন বা বহু পদ মিলে, এর আগে আমরা দ্বন্দ্ব সমাসে কটা করে পদ পাচ্ছিলাম, দুটো করে, এখানে কি আছে তিনটে বা তার বেশি যদি পদ থাকছে মিলে যদি দ্বন্দ্ব সমাস হচ্ছে তখন তাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। দুটো উদাহরণ আছে, একটা হচ্ছে স্বর্গ মর্ত্য পাতাল অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল, আর একটা হচ্ছে বাল বৃদ্ধ বনিতা অর্থাৎ বাল বৃদ্ধ ও বনিতা। ক্লিয়ার, এই দুটো উদাহরণ আছে, এগুলো বহুপদী দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে কিন্তু। অর্থাৎ দুইয়ের বেশি মানে সরি দুই বলছি তিন বা তার বেশি যদি পদ নিয়ে কোনো দ্বন্দ্ব সমাস তৈরি হয় তখন তাকে আমরা বলবো কিন্তু বহুপদী দ্বন্দ্ব সমাস। এরপর আছে কিন্তু এক্সেস দ্বন্দ্ব। এক্সেস দ্বন্দ্ব বা এক্সেস দ্বন্দ্ব সমাস কাকে বলবো না, যে সমাসে ব্যাস বাক্যে একাধিক পদ ব্যবহৃত হয়, ব্যাস বাক্য সেখানে একাধিক পদ ব্যবহৃত হবে কিন্তু সমস্ত পদ বা সমস্যমান যেটা পদ আছে সেখানে কিন্তু একটি পদই বর্তমান থাকবে, তাকে আমরা এক্সেস দ্বন্দ্ব সমাস বলবো কিন্তু। উদাহরণটা দেখুন, যেমন তুমি ও সে মিলে কি হয় তোমরা, এই তোমরা কি আমাদের এই ব্যাস বাক্যে কোথাও উল্লেখ আছে, নেই। অর্থাৎ ব্যাস বাক্যে যে শব্দগুলো পদগুলো ব্যবহৃত হবে সেটা কিন্তু সমস্যমান পদে থাকবে না, আর যদিও থাকে সেটা কিন্তু দুটো থাকবে না, একটা থাকবে কিন্তু, এবং সেটা আলাদা একটা মিনিং বোঝাবে কিন্তু সম্পূর্ণ। ক্লিয়ার জিনিসটা হয়েছে? তাহলে তুমি ও সে তোমরা, আপনি বলবেন যে এখানে যে তাহলে এই ক্ষেত্রে তোমরার ক্ষেত্রে আমরা পূর্বপদ আর পরপদ কোথায় পাবো? দেখুন এই এক্সেস দ্বন্দ্বে আমরা একটাই তো শব্দ পাই, তো তাই এই ক্ষেত্রে আমরা তোমরা বলতেই তোমরা বললে মানে বোঝানো যাচ্ছে যে একটা মানুষকে বোঝাচ্ছে না কিন্তু, তোমরা মানে কি না একাধিক মানে ব্যক্তি, যেখানে তুমি সে ও এইভাবে থাকে সেটাকে তোমরা বলি কিন্তু। যেমন আমরা, আমরাতে কী কী থাকবে না তুমি আমি ও সে, তাকে আমরা বলবো কিন্তু আমরা। এখন এখান থেকে প্রশ্ন আসবে, আপনি বলবেন যে এটা তো বহুপদী দ্বন্দ্ব সমাসও হতে পারে, কারণ এখানে কিন্তু আপনার ব্যাস বাক্যে তিনটে শব্দ আছে, কিন্তু এটাকে আমরা বহুপদী দ্বন্দ্ব সমাস বলতে পারি না। কেন পারি না? কারণ এর যে সমস্যমান পদ বা সমস্ত পদ সেখানে কিন্তু তিনটে শব্দ নেই, সেখানে একটাই শব্দ আছে, এবং সেটা কিন্তু মানে তিনটে সমাস নেই, একটি পদ আছে, তো আমরা তাই এটাকে আমরা অ্যাক্সেস দ্বন্দ্ব বলবো কিন্তু। বুঝতে পারছেন? মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারেন। আপনাকে বললাম একটু আগে যে দুইয়ের বেশি যদি বা তিন বা তার বেশি পদ থাকে তখন আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস, কিন্তু এখানে দেখুন আছে তুমি আমি সে, তিনটে তো আছে, কিন্তু তাহলে এটা বহুপদী দ্বন্দ্ব সমাসে কেন হলো না, এখানে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস কেন হয়েছে? তার কারণ তার ব্যাস বাক্যে একাধিক পদ থাকবে কিন্তু সমস্ত পদে যদি একটা পদ থাকে তখন তাকে আমরা বলবো কিন্তু অ্যাক্সেস দ্বন্দ্ব। এই সমস্ত পদে কি আছে, আমরা একটা শব্দ, তাই একে আমরা বলছি কিন্তু অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস। বুঝা জিনিস ক্লিয়ার? তো এগুলো ছিল কিন্তু দ্বন্দ্ব সমাসের যা কিছু উদাহরণ। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিন্তু কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কি বলবো দেখুন তো, না বিশেষ্য পদের সাথে বিশেষণ, অর্থাৎ দেখুন ওই যে বললাম পূর্বপদ পরপদ বা পূর্বপদ বা উত্তরপদ বললাম তো, সেই বিশেষ্য একটা বিশেষণ হবে, অর্থাৎ বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের বা বিশেষণ পদের সাথে যদি বিশেষ্য পদের কোনো সমাস হয় এবং সমস্ত পদে যদি পরপদের অর্থটা প্রাধান্য থাকে তখন তাকে আমরা কর্মধারয় সমাস বলবো। পয়েন্ট টু বি নোটেড, কর্মধারয় সমাসে কোন পদের অর্থটা প্রাধান্য পায় না পরপদের অর্থটা প্রাধান্য পায় কিন্তু, এবং যে ব্যাস বাক্যে আমরা যে শব্দগুলো পাবো সেগুলোতে কিন্তু বিশেষ্য এবং বিশেষণ পদ কিন্তু থাকবে, অন্য কোনো পদ থাকবে না কিন্তু। বিশেষ্য পদ মানে তো নাউন, নাউন মানে তো আমরা জানি নাউন মানে কি নাম মাত্রই নাউন, সেগুলো কোনো জিনিসের বস্তুর নাম যদি বোঝানো হয় তখন সেটা হবে নাউন। আর বিশেষণ পদ মানে কি কারো যদি মানে দোষ গুণ এইসবগুলো যখন ব্যাখ্যা করবে সেগুলোকে আমরা বলি বিশেষণ পদ। অর্থাৎ আপনার মানে বিশেষ্য এবং বিশেষণ পদ নিয়ে কর্মধারয় সমাস হবে, এটা যেমন একটা ক্লিয়ার হলো, ঠিক সেরকম আরেকটা জিনিস কি ক্লিয়ার হলো না, এর যে সমস্ত পদ সেই সমস্ত পদে কিন্তু এর পরপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পাবে কিন্তু, যে পূর্বপদ সেটার কিন্তু অর্থ প্রাধান্য পাবে না, সেই তাকে আমরা কর্মধারয় সমাস বলবো। আমি ডিটেলসে শেষে একবারে একটা জিস্ট বানিয়েছি, সেখান থেকেও আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে একটা গ্লান্স সমস্ত সমাসগুলো আপনি মনে রাখতে পারবেন। কর্মধারয় সমাস কিন্তু পাঁচ প্রকার হয়ে থাকে সাধারণত। কি কি? একটা সাধারণ কর্মধারয়, একটি মধ্য লোপী কর্মধারয়, একটি উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয় এই তিনটে কর্মধারয় সমাস কিন্তু একসঙ্গে পড়তে হবে। একসঙ্গে মানে কি এদের তিনটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। ক্লিয়ার জিনিস হয়েছে? তো চলুন আগে আমরা তার আগে যে দুটো আছে সাধারণ এবং মধ্য পদলোপী সেগুলো নিয়ে জানি। সাধারণ কর্মধারয় সমাসে কি বলা হচ্ছে না, যে কর্মধারয় সমাসে পরপদটা বিশেষ্য ও পূর্বপদ বিশেষণ হবে অথবা পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষণ বা বিশেষ্য হবে তাকে আমরা সাধারণ কর্মধারয় সমাস বলবো। তাহলে খেয়াল করে দেখুন, সাধারণ কর্মধারয় সমাসকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে, তার কিন্তু পরপদটা বিশেষ্য হবে এবং পূর্বপদ হবে বিশেষণ। একটা জিনিস দেখুন, পরপদ অর্থাৎ যে সামথিং প্লাস সামথিং দিয়ে যখন তৈরি হবে তখন এই পরপদ হবে কিন্তু বিশেষণ, এবং পরপদ হবে বিশেষ্য এবং পূর্বপদ হবে কি বিশেষণ হবে কিন্তু।
অথবা দুটো পদেই হতে পারে বিশেষণ বা দুটো পদেই কিন্তু হতে পারে বিশেষ্য কিন্তু। তাহলে দেখুন যেহেতু পরপদ বিশেষ্য বলেছে, তাহলে কিন্তু যে 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 পরপদটা বিশেষণ হলো, তখন পূর্বপদটা কি বিশেষ্য হতে পারে? না, হতে পারে না কিন্তু, তখন পূর্বপদটাও বিশেষণ হবে কিন্তু। বুঝতে পেরেছেন জিনিসটা ক্লিয়ার? সেটাই তো বলছে এখানে। তিনটে সিনারিওর কথা বলেছে। একটা সিনারিওতে বলেছে পরপদ বিশেষ্য, অর্থাৎ পরপদটা আমরা বিশেষ্য হবে আমাদের, এবং পূর্বপদটা কি বলেছে? বিশেষণ। পূর্বপদটা বিশেষণ হতে পারে। আদারওয়াইজ কি হতে পারে আমাদের? আদারওয়াইজ বলেছে পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষণ হবে, অর্থাৎ দুটোই বিশেষণ হতে পারে বা দুটোই কিন্তু বিশেষ্য হতে পারে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ মানে যে পরপদটা বিশেষণ হলো, পূর্বপদ বিশেষ হলো, এই জিনিসটা কিন্তু হবে না কিন্তু, তখন তাকে আমরা সাধারণ কর্মধারয় সমাস বলবো কিন্তু। যেমন কি, যেমন মহান যে রাজা, তাকে আমরা কি বলি? মহারাজা। ক্লিয়ার হয়েছে? আপনি এখানে খেয়াল করে দেখুন, মহারাজা বলতে কিন্তু মহান শব্দটাকে কিন্তু সিগনিফাইজ করছে না। মহারাজা আমরা কাকে বলি? যে রাজা, তাকেই তো বলি। তাহলে এখানে কিন্তু পরপদের অর্থটা প্রধান পাচ্ছে রাজা। যেমন সৎ যে জন বলতে আমরা কি বুঝি? সজ্জন। সজ্জন বলতে আমরা কি বুঝি? সজ্জন মানে একটা খুব ভালো লোক, অর্থাৎ লোকের যে জন আছে সেই জনের অর্থটা প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো ঠিক সেইভাবে নব যে পল্লব, নব মানে তো নতুন, নব যে পল্লব, নবপল্লব। নবপল্লব কি জিনিস? নবপল্লব মানে তো গাছের পাতা, তো অর্থাৎ পাতাটাকেই অর্থাৎ সে সিগনিফাইজ করছে, মেন অর্থটা কিন্তু পাতাটাই পাচ্ছে কিন্তু, অর্থাৎ পরপদের অর্থই তো প্রাধান্য পাচ্ছে। তো এগুলোকে আমরা বলছি কিন্তু সাধারণ কর্মধারয় সমাস। এবং খেয়াল করে দেখবেন এর কিন্তু যে মানে পূর্বপদটা কিন্তু বিশেষণ আছে। পূর্বপদ দেখুন বিশেষণ আছে, সৎ, নব নতুন, সিদ্ধ যে আলু, পোড়া যে কচু, কচু পোড়া। ক্লিয়ার হয়েছে? আপনি বলুন যে কচু পোড়া বলতে কি বোঝায়? কচু পোড়া কি জিনিস? কচু পোড়া মানে তো আলু পোড়াকে বোঝাবে না, কচু পোড়াকে বোঝাবে। তো কচু পোড়াতে কচুটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে কিন্তু। ক্লিয়ার হয়েছে? ঠিক এবার নীল অথচ লোহিত, নীল লোহিত, যে হৃষ্ট সেই পুষ্ট, তো হৃষ্টপুষ্ট, আগে সুপ্ত পরে উত্থিত, সুপ্তোত্থিত, অম্ল অথচ মধুর, অম্ল মধুর। এগুলো কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ কিন্তু। আপনি এই উদাহরণগুলো পড়বেন, উদাহরণগুলো পড়লে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। অহেতুক অতিরিক্ত চাপ নেওয়ার চেষ্টা করবেন না, যে মনে মনে ভেবে নিলেন আপনি যে সমাজ থেকে যদি আসে তাহলে তো আমার কিছু হবে না। দেখুন সমাজ থেকে যে কোশ্চেন আসবেই তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এত ব্যাকরণের এত ভাস্ট একটা বিশাল বড় সিলেবাস ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, সেখান থেকে আপনার প্রশ্ন আসতে পারে ম্যাক্সিমাম 7টা থেকে 8টা। সেখানে যদি প্রতিটা টপিক থেকে মানে প্রতিটা টপিক থেকে একটা করে প্রশ্ন আসার কথা থাকে, তবু 30 থেকে বেশি টপিক হয়ে যাবে, তখন হবে কি হবে না? তাই অতিরিক্ত চাপ নেবেন না কিন্তু। আপনি কনসেপ্টটা জেনারেলি থ্রোলি পড়ে একটা কনসেপ্ট মানে আপনার সাধারণ একটা ধারণা একটা তৈরি করুন, তাহলেই কিন্তু আপনি বাকি উদাহরণগুলো দেখলে আপনি বুঝে যাবেন কী ধরনের সমাজ থাকবে, কী ধরনের এক্সাম্পল হবে। এবং এক্ষেত্রে আপনাদের কিন্তু কখনোই যে বিশাল জটিল করে প্রশ্ন দেবে সেটা নয় কিন্তু। এই যে কর্মধার, ওই বহুব্রী, দ্বন্দ্ব, দ্বিগু সমাস, এগুলোর মধ্যে একটা ডিফারেন্স দেবে কিন্তু, যে একটা সমাজেরই অনেকগুলো দিয়ে দিবে, সেই জিনিসগুলো দেওয়ার চান্সেসটা খুবই কম কিন্তু। অর্থাৎ জেনারেল একটা যে কনসেপ্ট সেটাকে একটু ক্লিয়ার করুন কিন্তু আগে, ওকে? তাই সাধারণ কর্মধারা এগুলো ক্লিয়ার জিনিস হয়েছে। নেক্সট আমাদের কী আছে দেখুন তো, মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী অর্থাৎ মাঝের যে পদ সে লোপ পাবে কিন্তু। এখান থেকে এই যে কথাটা থেকে আমরা বুঝতে পারছি মাঝের পদটা লোপ পাবে, সেটাই তো মধ্যপদলোপী বলা হয়। অর্থাৎ যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদটি সমস্ত পদে লোপ পায় তাকে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলি। যেমন সিংহ চিহ্নিত আসন, কি বলি আমরা? সিংহাসন। সেই জিনিসটা হচ্ছে, তো চিহ্নিত শব্দটা এখানে মিসিং হয়েছে। আকাশ প্রেরিত বাণী, আমরা কি বলি? আকাশবাণী। প্রেরিতটা মিসিং হয়েছে নাকি? বরের অনুগামী যাত্রী, তাকে আমরা কি বলি? বরযাত্রী। অনুগামীটা মিসিং হয়েছে। উদাহরণগুলো বেশি করে পড়ুন, পড়লে একটা ব্রেন স্টোর করবে, উদাহরণ দেখেই আপনার মনে হয়ে যাবে যেটা কী ধরনের সমাস হতে পারে। কেমন? যেমন অর্থ বিষয়ক মন্ত্রী, কি হবে? অর্থমন্ত্রী। পল মিশ্রিত অন্ন, পলান্ন। পল মানে কি বলুন তো? পল মানে হচ্ছে মাংস, পলান্ন, অর্থাৎ পল মিশ্রিত মান্য হচ্ছে পলান্ন। পোলাওকে সাধারণত পলান্ন বলা হয়। ষট অধিক 10, ষোড়শ। এগুলো কিন্তু দেখুন একটু নতুন পাচ্ছেন, এগুলো দেখেই আপনার ব্রেন সহজে কিন্তু ক্যাচ করে রেখে নেবে। 1 অধিক 10, একাদশ। এগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নেক্সট আমাদের আছে কি? উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় আর রূপক কর্মধারয় সমাস। এই তিনটে সমাজকে আমি বললাম যে একসাথে আলোচনা করতে হবে কিন্তু। এই তিনটে সমাজকে একসাথে আলোচনা করার আগে আপনাদেরকে জানতে হবে যে উপমান জিনিসটা কি, আর এই উপমিত, উপমান বলতে কি বোঝায়, উপমিত বলতে কি বোঝায়, আর পরে যে রূপক আছে সেই রূপক বলতে কি বোঝায় কিন্তু। দেখুন উপমান আর উপমিত বলার আগে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে উপমেয় জিনিসটা কি। দেখুন উপমেয় আর উপমান জিনিসটা কি। দেখুন আমরা অনেক সময় বিভিন্ন বস্তুকে বিভিন্ন জিনিসের সঙ্গে কিন্তু আমরা তুলনা করে থাকি। যেমন একটা তুলনা যদি বলা হয় যে তার হৃদয়টি কমলের মতো কোমল, কমলের মতো কোমল, এটা একটা উদাহরণ হলো কিন্তু। এখানে তাহলে তুলনাটা কার করা হয়েছে? মেন তুলনা হয়েছে হৃদয়ের সঙ্গে।
হৃদয়টা হচ্ছে মেন জিনিস। হৃদয়টাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? না কমলের মতো কোমলের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু। তাই এখানে দেখুন তুলনা করা হয়েছে কাকে, কোন জিনিসটাকে তুলনা করা হয়েছে? হৃদয়টাকে। তো কি জিনিসটা হচ্ছে, যেমন বলা হয়েছে তার কাজল কালো চোখ বা কাজল কালো চুল বলা হলো ধরতো, তাহলে দেখেন তো তুলনা করা হলো কাকে? চুল, মানে মেন জিনিসটা তো চুল, সেই চুলটাকে সে বলছে কাজল কালো, অর্থাৎ কাজলের মতো কালো হচ্ছে তার চুল। তো মেন জিনিসটা যে জিনিসটা তুলনা করা হবে, সেই তুলনা করা জিনিসটাকে আমরা কিন্তু বলবো উপমেয় কিন্তু। ক্লিয়ার জিনিস হয়েছে, কি বলবো? উপমেয়। যাকে তুলনা করে, যেমন হৃদয়টি এখানে এটা হচ্ছে উপমেয়। আর যে জিনিসের সঙ্গে তুলনা করা হলো, যেমন এখানে হৃদয়টিকে তুলনা করা হলো কার সাথে? কমলের সঙ্গে তো তুলনা করা হতো। তাই এই কমল শব্দটা হচ্ছে কিন্তু উপমান। উপমান অর্থাৎ কি, যে একটা যার সঙ্গে তুলনাটা করা হবে সেটাই হচ্ছে কিন্তু উপমান, এবং যার তুলনা করা হবে তাকে বলা হচ্ছে উপমেয়। উপমিত জিনিসটা এখন আসুন পরে আসবেন, উপমিতটা আমি পরে বলছি, আগে উপমেয়টা বুঝুন। তাহলে যার সঙ্গে তুলনা করা বা যার সঙ্গে তুলনা করা হচ্ছে, যেমন কমলের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই এটা হচ্ছে কিন্তু আপনার মানে উপমান। আর যার তুলনা করা হচ্ছে তাকে হচ্ছে কিন্তু, যেমন হৃদয়টি, হৃদয়টি হচ্ছে মেন তুলনা, সেটা হচ্ছে উপমেয়। যেমন কাজল কালো চুল, তাহলে এখানে তুলনা করছে চুলের, তাহলে চুল হচ্ছে কিন্তু আমাদের উপমেয়, চুল হচ্ছে উপমেয় পদ। এবং কাজল কালো, কাজলের সঙ্গে তুলনা করছে, তাই কাজলটা হচ্ছে কিন্তু আমাদের উপমান, উপমান জিনিস কিন্তু। ক্লিয়ার জিনিস হচ্ছে, তাহলে এই উপমান এবং উপমেয় জিনিসটা তো বুঝতে পেরেছেন? ক্লিয়ার। আর কালোটা হচ্ছে ন্যাচারাল বৈশিষ্ট্য একটা, যে বৈশিষ্ট্যটা নিয়ে আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করছি। ক্লিয়ার জিনিসটা হচ্ছে, তো যেখানে যেমন এখানে একটা নর্মাল বৈশিষ্ট্য হচ্ছে কোমল, তাহলে উপমান এবং উপমেয় জিনিসটা কি বোঝা গেল? যে জিনিসটার তুলনা করা হবে সেটা হচ্ছে উপমেয়, সেখান থেকে উপমিত আসবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে, এবং যার সঙ্গে তুলনা করা হবে স্পেশালিভাবে সেটাই হচ্ছে কিন্তু উপমান। তাহলে উপমান মানে কি, একটা যার সঙ্গে তুলনা করা হবে, যেমন কাজল কালো চুল, কাজল কালো চুল, তাহলে কাজলটা হচ্ছে কিন্তু উপমান এবং চুল হচ্ছে কিন্তু উপমেয় পদ কিন্তু, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা কিন্তু আর আলোচনা করছি পরপর এই সমাসগুলো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসে কি বলা হচ্ছে না, যে কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে সাধারণ বর্ণবাচক পদের সমাস হয়। সাধারণ বর্ণবাচক পদ, বর্ণবাচক মিন্স ওই যে বলেছিলাম কোমল আর কালো, সেইগুলো কিন্তু যাদের মানে তুলনা হবে সেটা সাধারণ বর্ণবাচক পদের সমাস যদি হয়, তখন তাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। খেয়াল করুন, উপমান কর্মধারয় সমাসে কিন্তু উপমেয় যে পদটা, যার সঙ্গে তুলনা, যার নিয়ে মানে কথাটা বলা হচ্ছে, সেই বস্তুটার কিন্তু কোনো উল্লেখ থাকছে না উপমান কর্মধারয় সমাসে। যেমন দেখুন বলা হচ্ছে মিশির ন্যায় কালো, মিস কালো, মিস কালো বলা হতো। তো এই মিস কালো কি না, মিশির ন্যায় কালো, অর্থাৎ যেমন কাজল কালো, কি বলবো? কাজলের ন্যায় কালো, কালো বলবো তো আমরা। তাহলে কাজল কালোটা কি, চুল হতে পারে বা তার চোখ হতে পারে, কাজল কালো চোখ, যে জিনিসগুলো যে তাদের সঙ্গে তাদের তুলনা করব আমরা, সেই জিনিসগুলো কিন্তু মানে এখানে নেই। অর্থাৎ উপমান কর্মধারের সমাসে যে বস্তুটা নিয়ে তুলনা করা বা যে বস্তুটা নিয়ে আলোচনার আসল উদ্দেশ্য, সেই বস্তুটাই কিন্তু মানে এখানে উল্লেখ থাকবে না। যেমন মিশির নাই কালো, মিস কালো, আমরা কি বলে মিস কালো মেঘ, মিস কালো মেঘ বলতে এখানে মেঘের কথা কি উল্লেখ আছে? আদৌ নেই। তাই কিন্তু এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ উপমান কর্মধারয় সমাস, যেমন বললাম না কমলের মতো কমলের মতো, কমলের মতো কোমল, তাহলে যদি কমলের মতো কমল বলতে আমরা কি বলবো? কোমল কোমল। তাহলে এই যে কমলের মতো কমল বা কমল কোমল, এটা হবে কিন্তু আমাদের উপমান কর্মধারয় সমাস। এখানে কিন্তু হৃদয় কথাটা কিন্তু উজ্জ্ব থেকে যাচ্ছে, যার নিয়ে আসল কথাটা বলা হচ্ছে সেটাই কিন্তু এখানে নেই। তাহলে উপমান কর্মধারয় সমাসে কিন্তু উপমেয় পদটা উল্লেখ থাকবে না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। যেমন তুষারের ন্যায় শুভ্র, আমরা কি বলি? তুষার শুভ্র। বজ্রের ন্যায় কঠিন, বজ্র কঠিন, আমরা কি বলি? যে তার হৃদয়টি বা তার মন বজ্র কঠিন। তো এখানে তার মন যে আসল যেটা নিয়ে বজ্র কঠিন মন, সার মনের কথা কিন্তু এখানে উল্লেখ নেই। ক্লিয়ার, বুঝতে পারছেন আশা করি? তাহলে উপমান কর্মধারের সমাসে উপমেয় পদটির কিন্তু উল্লেখ থাকবে না। উপমেয় পদ মানে কোনটা? যার নিয়ে আসল কথাটা হচ্ছে কিন্তু সেটা। যেমন কুসুমের ন্যায় কমল, কি হবে? কুসুম কোমল। ঘনের ন্যায় শ্যাম, ঘন শ্যাম। ঠিক একেবারে শঙ্খ ধবলটা কী হবে? শঙ্খের ন্যায় ধবল। হস্তিমূর্খ কী হবে? মানে হস্তির মতো মূর্খ বা হাতির মতো মূর্খ, সেগুলো আমরা হস্তিমূর্খ বলে থাকি। তাহলে এগুলো হচ্ছে উপমান কর্মধারের সমাস। তাহলে উপমান কর্মধারের সমাসে উপমেয় পদটা উল্লেখ থাকবে না, বাকি উপমান পদটা থাকবে, যেটা নিয়ে তুলনা মানে যে সম্পর্কে তুলনা করা হচ্ছে সেটা থাকবে, এবং একটা সাধারণ বর্ণবাচক, সাধারণ বর্ণবাচক পদ মানে তার কোন বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করছি সেই বৈশিষ্ট্য উল্লেখ থাকবে কিন্তু এখানে, তাকে আমরা বলছি উপমান কর্মধারের সমাস। আর উপমিত কর্মধারের সমাসে আমরা কি থাকবে না, যে কর্মধারের সমাসে উপমেয়র সঙ্গে উপমানের সমাস হয় কিন্তু কিন্তু সাধারণ ধর্মে তার উল্লেখ থাকে না। যেমন আমরা বললাম না যে হৃদয়টা, হৃদয়, হৃদয় কমলের মতো কোমল ছিল,
তাহলে এখানে কিন্তু এই যে সাধারণ যেটা বর্ণবাচক বৈশিষ্ট্য, এই সাধারণ বর্ণবাচক কোনো ধর্মটা কিন্তু উল্লেখ থাকছে না, কোমল থাকছে না কিন্তু। আপনাকে আমি আবার একটা জেনারেল কমন সিনারিও দিয়ে আমি এখন ওই জিনিসটা আবার বোঝাচ্ছি, এই দুটো জিনিসকে একসাথে দেখুন। যেমন আমি বললাম আপনাকে যে তার চুল, অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, তার চুল কাজলের ন্যায় কালো। ক্লিয়ার জিনিসটা হয়েছে? কালো, এই যে অংশটা যদি থাকতো কাজলের ন্যায় কালো, তখন হতো উপমান কর্মধারয় সমাস। আর যদি চুল কাজলের মতো, এই যদি যখন এই কালো শব্দটা যদি না থাকে, শুধু চুল এবং এই যে কাজল, যার সঙ্গে তুলনা করছি এবং যে বিষয়টা নিয়ে তুলনা হচ্ছে সেই দুটো জিনিস থাকে, তখন তাকে আবার উপমিত কর্মধারয় সমাস। বুঝতে পেরেছেন? তাহলে সাধারণ যে বর্ণবাচক যেটা নিয়ে মানে যে জিনিসটার ধর্মটাকে আমরা উল্লেখ করে তুলনাটা করছি, সেই ধর্মটা যদি উল্লেখ না থাকে তখন সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। তাহলে দেখুন, উপমিত কর্মধারয় সমাসে কি বলছে, উপমেয় যে পদ তার সঙ্গে উপমানের সমাস হবে, কিন্তু সাধারণ ধর্মটা উল্লেখ থাকবে না, তাকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলবো। যেমন পুরুষ সিংহের ন্যায়, তাকে আমরা কি বলবো? পুরুষ সিংহ। করপল্লবের ন্যায় অর্থাৎ করপল্লব, খেয়াল করে দেখুন, করপল্লব বলতে কিন্তু পাতাটাকে বোঝানো হচ্ছে না, কিন্তু করপল্লব অর্থাৎ হাতকে বোঝানো হচ্ছে কিন্তু। ক্লিয়ার জিনিস রয়েছে? তাহলে করপল্লবের ন্যায় করপল্লব, সেভাবে মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র, ফুলবাবুর ন্যায় ফুলবাবু, চরণ পদ্মের মতো চরণ পদ্ম, এটা হচ্ছে উপমিত। তাহলে আপনি ব্যাস বাক্যটা দেখলেই আপনি বুঝে যাবেন, বা এই শব্দটা দেখলেও আপনি বুঝে যাবেন। যেমন পুরুষ সিংহ তো আপনি কখনোই বলবেন না পুরুষের ন্যায় সিংহ, সেটা তো হবে না কিন্তু, সেটা তো অড লাগবে না, শুনতেই অড লাগবে। যেমন ধরুন আপনি বলবেন যে তাহলে ব্যাস বাক্যটা করবো, যেমন করপল্লবটা আপনি নিশ্চয়ই এরকম করবেন নাই যে করের ন্যায় পল্লব, ওইরকম তো আপনি করবেন নাই তো, নাকি? করপল্লব নেই, কর পল্লবের মতো বা কর পল্লবের ন্যায়। যেমন ফুলবাবুটা আমরা কি বলবো? ফুলের মতো বাবু তো বলবো না, বাবু ফুলের ন্যায়। ক্লিয়ার জিনিসটা হয়েছে? তো এই যে ব্যাস বাক্যগুলো আছে, এই ব্যাস বাক্যগুলো আপনি যখন নিজে থেকে যদি করতে যান, অটোমেটিক যেটা অড হবে, আপনার ব্রেন কিন্তু আপনাকে সিগন্যাল দেবে যে না এটা অড হচ্ছে, এটা কিন্তু শুনতে তোমার ঠিকঠাক লাগছে না, তখন অটোমেটিক আপনি সেটা করতে পারবেন। আর বাকি রইলো বাকি জিনিস যে কী করে বুঝতে পারবো, উদাহরণ বেশি পড়লেই আপনার জিনিসটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হবে যে কোনগুলো কী হচ্ছে না হচ্ছে কিন্তু। ক্লিয়ার? আর সেই উদাহরণের ব্যবস্থা আমরা করছি, একটু সবুর করুন, আগে কনসেপ্টটা ক্লিয়ার করুন, তারপর আমরা উদাহরণের ব্যবস্থাও করছি আপনাদের জন্য। ক্লিয়ার? তাহলে হচ্ছে উপমিত কর্মধারয়। তাহলে উপমিত কর্মধারয়ে সাধারণ যে ধর্মটা সেটা উল্লেখ থাকছে না। নেক্সট আছে কি? রূপক কর্মধারয়। রূপক কর্মধারয় সমাসে কি থাকে না, উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ যদি কল্পনা করা হয়, উপমান এবং উপমেয় তার মধ্যে যদি অভেদ কল্পনা করা হয়, তখন তাকে রূপক কর্মধারয় সমাস বলা হয়। অর্থাৎ উপমান এবং উপমেয়কে আমরা একই রকমের জিনিস বলবো, কিন্তু যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি এবং যার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো সেই দুটোকে আমরা একই রকম বলবো, কিন্তু তখন সেটা হবে কিন্তু রূপক কর্মধারয় সমাস। যেমন শোক রূপ অনল, কি হবে? শোকানল। সুখরূপ সাগর, সুখ সাগর, এখানে কিন্তু কোনো কারো বৈশিষ্ট্য আলাদা, সাধারণ বৈশিষ্ট্য সেটা কিন্তু উল্লেখ করেনি কিন্তু। জীবনরূপ নদী, জীবন নদী। জ্ঞানরূপ আলোক, জ্ঞানালোক। মায়ারূপ ডোর, কি হয়? মায়া ডোর। এগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাস কিন্তু। ক্লিয়ার জিনিসটা হয়েছে? তাহলে উপমান, উপমেয় আর উপমিত এবং রূপক কর্মধারয় সমাস জিনিসটা অনেকাংশে ক্লিয়ার হয়েছে। হয়তো 100% ক্লিয়ার হয়নি কারো, আমি বুঝতে পারছি 100% জিনিসটা ক্লিয়ার হয়নি, হয়তো যারা বাংলা অনার্সে তাদের অনেকেই হয়তো জিনিসটা নিয়ে অবগত আছেন, আপনাদের অটোমেটিক ক্লিয়ার হবে জিনিসটা। কিন্তু আমি মনে করি এই আলোচনাটা থেকে হয়তো আপনাদের 75% তো জিনিসটা ক্লিয়ার হলো না হয়েছে তো। এরপর দু একটা যখন আমরা প্রশ্ন আলোচনা করবো, আমাদের তো সিলেবাস প্রায় শেষেই হতে এলো, তো সিলেবাস তো আর কিছু সেরকম বাকি নেই আমাদের। তো যখন আমরা প্র্যাকটিস সেটের উপর আপনাদের দেবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কী রকমের প্রশ্ন আসতে পারে। আর যেটা আগেই বললাম, অতিরিক্ত টেনশন নেবেন না, সমাজ থেকে যদি আসে 1 নম্বর আসবে, আর না এলে নাও আসতে পারে, কারণ ব্যাকরণ এত বড় বিষয় জিনিস। কিন্তু আমাদের তার মানে এই নয় যে সমাজটাকে আমরা কঠিন আছে তাই এটাকে বাদ দিয়ে দেবো, সেটা বাদ দেবেন না, পড়ে জেনারেল কনসেপ্ট নিয়ে রাখুন। হয়তো এই রকমের উদাহরণ আপনাকে দিল না, হয়তো থিওরিটিক্যাল কোশ্চেন দিল, তখন তো আপনি করতে পারবেন। যেমন দ্বন্দ্ব সমাস বলবে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, ওটা হয়তো আপনাকে দিল, তখন তো আপনি মানে কোশ্চেনটা আনসার দিতে পারবেন নাই। তবে বাদ দেবেন না, জেনারেল কনসেপ্টটা আগে ক্লিয়ার করুন, বাকি জিনিস অটোমেটিক ঠিকঠাক হয়ে যাবে কিন্তু। ওকে, নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো দেখুন, সেটা হচ্ছে কিন্তু আমাদের তৎপুরুষ সমাস। আচ্ছা, তৎপুরুষ সমাসটা আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করি। ওকে, চলুন।